গল্পের শুরুতেই দেখা যায় একজন কেমিস্ট একটা গ্যাংস্টারের প্লাস্টিক সার্জারি করছে। এই গ্যাংস্টারটা আসলে চাইনিজ মাফিয়াদের সাথে এক বিশাল বড় চুরির কাজ করেছিল, কিন্তু চুরির পরে সে বেইমানি করে সব সোনা নিয়ে পালিয়ে এসেছে। এখন ওই সোনা ফিরিয়ে নেওয়ার জন্য পুলিশ আর চাইনিজ মাফিয়া ড্রাগন লি পাগলের মতো তার পেছনে পড়ে আছে। তাই কোনো উপায় না দেখে এই গ্যাংস্টার তার চাচার কাছে সাহায্য নিতে এসেছে। তো চাচা তাকে বলে যে বাঁচতে হলে তোমার চেহারা বদলে তোমাকে এক নতুন রূপ দিতে হবে, যাতে কেউ তোমাকে চিনতে না পারে। আর এটা বলেই সে ওই গ্যাংস্টারের মুখে সুই ফুটিয়ে সার্জারি শুরু করে দেয়। এখন যেহেতু তাদের কাছে কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি নেই, তাই আগেকার স্টাইলে অনেক কষ্ট করে তাকে সার্জারিটা করতে হচ্ছে। তো অপারেশন শেষ করে চাচা তাকে বুঝিয়ে বলে যে যা হয়েছে সব ভুলে যাও, এখন থেকে এই নতুন চেহারাই তোমার পরিচয়। কিন্তু সমস্যা হলো ঠিক তখনই সে চাইনিজ গ্যাংস্টার ড্রাগন লি তাকে খুঁজতে খুঁজতে ওই এলাকায় চলে আসে। আর নিজের সোনা ফিরে পেতে লি পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজে শেষমেশ ওই চাচার দোকানে সে হানা দেয়। তার সাঙ্গপাঙ্গরা গায়ের জোরে দোকানে ঢুকে সব ভাঙচুর শুরু করে। আর লি নিজেও সেই গ্যাংস্টারের চাচাকে খুব বাজেভাবে টর্চার করতে থাকে। আর শেষমেশ ড্রাগন লি ওই দোকানে লুকানো সেই সোনাগুলো খুঁজেও পায়। কিন্তু সোনার পাশাপাশি লির ওই গ্যাংস্টারকেও দরকার ছিল। তবে চাচা আগে থেকে গ্যাংস্টারকে বলে রেখেছে বাইরে যা কিছু হয়ে যাক না কেন সে যেন বাইরে না আসে। কিন্তু নিজের চাচাকে বিপদে দেখে আর সহ্য করতে না পেরে গ্যাংস্টারটা সবার সামনে চলে আসে। আর চাচাকে বাঁচানোর জন্য সে নিজের প্রাণের পরোয়া না করে ড্রাগন লির লোকজনের উপর ঝাঁপিয়ে পড়ে। তবে সমস্যা হলো প্লাস্টিক সার্জারির অপারেশনের সময় তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল, তাই সে খুব বেশিক্ষণ লড়াই চালিয়ে যেতে পারছিল না। তখন গ্যাংস্টারটা দুর্বল হয়ে পড়ায় লি তাকে অনেক মারতে শুরু করে আর তার পেটে একটা ধারালো হাড় ঢুকিয়ে দেয়। কিন্তু এত যন্ত্রণাতেও সে হার মানে না এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর লি যখন তাকে তুলে আছাড় মারে আর গুলি করতে যাবে, ঠিক তখনই তার চাচা লির ঘাড়ের রগে সুই ফুটে দেয়, যার ফলে লির শরীর কিছুক্ষণের জন্য অবশ হয়ে যায়। এই সুযোগে গ্যাংস্টারটা ড্রাগন লিকে বেশ কয়েকটা রাম ধরে দেয়, কিন্তু লি হঠাৎ একটা কাচের বোতল তার পায়ে ঢুকিয়ে দিলে সে আবারও মারাত্মকভাবে জখম হয়ে যায়। কিন্তু এখন হার মানলে তো লি তাকে আর তার চাচাকে মেরে ফেলবে, তাই সে নিজের সবটুকু শক্তি এক করে লিকে এমন এক জোরে ঘুষি মারে যে সে বেশ কয়েক ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। এরপর সে তাড়াতাড়ি তার চাচার কাছে যায় আর দেখে চাচার অনেক আঘাত লেগেছে, কিন্তু সে চাচার কোনো সাহায্য করার আগেই লি তাদের উপর একটা গ্রেনেড ছুঁড়ে মারে আর সেখানে একটা বিকট বিস্ফোরণ হয়। তখন লি ভাবে তারা দুজনই হয়তো মারা গেছে, তাই পুলিশ আসার আগেই সে ওখান থেকে পালিয়েও যায়। কিন্তু আসলে দেখা যায় ওই গ্যাংস্টারটা এখনো বেঁচে আছে। তার চাচা নিজে গ্রেনেডটার উপর ঝাঁপিয়ে পড়ে তার জীবন বাঁচিয়ে দিয়েছে। তবে এই কাজ করতে গিয়ে চাচার অবস্থা একদম শেষ হয়ে যায়। তখন গ্যাংস্টারটা তাকে এই অবস্থায় ফেলে যেতে চাইছিল না, কিন্তু মরার আগে চাচার শেষ ইচ্ছে ছিল সেজন্য এখান থেকে অনেক দূরে কোথাও চলে যায় আর শান্তিতে জীবন কাটায়। তাই চাচার কথা মেনে নিয়ে সে ওখান থেকে চলে যায়। তবে সে পালিয়ে যাওয়ার সময় একটা বাচ্চা তাকে পালাতে দেখে ফেলে আর পুলিশকে খবর দিয়ে দেয়। কিন্তু পুলিশ তাকে আর ধরতে পারেনি, কারণ সে ততক্ষণে নিজের নাম আর পরিচয় বদলে এক নতুন জীবন শুরু করে দিয়েছে। তো এইভাবেই 15টা বছর কেটে যায়। 15 বছর পর আমরা সেই গ্যাংস্টারকে আবার দেখতে পাই, যে এখন একদম বদলে গিয়ে একজন শেফ হয়ে গেছে। এই 15 বছরে চ্যান নিজের আসল পরিচয় কাউকে জানেনি, সবাই তাকে এখন আঙ্কেল চ্যান নামে চেনে। আর তারা শুধু এইটুকুই জানে যে এই লোকটা দারুণ রান্না করতে পারে। যদিও চ্যানের কাছে ড্রাগন লির থেকে চুরি করা কোটি কোটি টাকার সোনা ছিল, কিন্তু সে কোনোদিন সেই সোনা ছোঁয়া তো দূরের কথা সেদিকে ফিরেও তাকায়নি। তার সারাটা জীবন সে হাসি খুশি ভাবে একজন সাধারণ শেফের মতো জীবন কাটিয়ে দিচ্ছে। তো একদিন সে যখন মন দিয়ে কাস্টমারদের জন্য রান্না করছিল, তখনই তার বিজনেস পার্টনার মিনা খেয়াল করে যে কয়েকটা বখাটে ছেলে একটা মেয়েকে খুব বিরক্ত করছে। মিনা দেখে ফেলে যে ওই ছেলেরা মেয়েটার গ্লাসে লুকিয়ে কিছু একটা মিশিয়ে দিয়েছে, তাই সে সাথে সাথে সেখানে গিয়ে ওই ছেলেদের মেয়েটার থেকে দূরে থাকতে বলে। কিন্তু উল্টে ওই ছেলেরাই মিনাকে ভয় দেখাতে শুরু করে আর হুমকি দিয়ে বলে যে তুই জানিস না আমাদের বসকে। চ্যান চাইলে ওখানেই ওই ছেলেগুলোর হাড়গোড় গুঁড়ো করে দিতে পারত, কিন্তু নিজের পরিচয় লুকিয়ে রাখার জন্য সে কোনো মতে ঝামেলাটা মেটানোর চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সেখানে অং নামের একজন পুলিশ অফিসার আসে আর জিজ্ঞেস করে যে এখানে কি হচ্ছে। মিনা তাকে সব খুলে বলে যে ওই ছেলেরা মেয়েটার পানিতে কিছু একটা মিশিয়ে দিয়েছে। কিন্তু ওই পুলিশ অফিসারটা উল্টো জিজ্ঞেস করে তোমাদের কাছে এর কোনো প্রমাণ আছে? আর এই বলে সে প্রমাণ নষ্ট করার জন্য সেই গ্লাস থেকে সমস্ত পানি নিচে ফেলে দেয়। চ্যান সাথে সাথে বুঝে যায় যে এই পুলিশ অফিসারটা ওই বখাটে ছেলেদের সাথে মিলে আছে, তাই সে আর তাদের সাথে কথা বাড়িয়ে কোনো ঝামেলায় জড়াতে চায়নি। এরপর সে মিনাকে ভেতরে যেতে বলে নিজে ওই লোকগুলোর কাছে মাপ চেয়ে নেয়। পরে দেখা যায় চ্যানের সন্দেহ একদম ঠিক ছিল, কারণ কিছুটা দূরে যাওয়ার পরেই ওই পুলিশ অফিসারটা ওই ছেলেদের সাথে এমনভাবে গল্প করছিল যেন তারা অনেক দিনের পুরনো বন্ধু। যাই হোক, এর পরে আমরা ইউ নামের একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই, যাকে তার ক্লাসের কয়েকজন ছেলে মিলে খুব বিরক্ত করছিল। কিন্তু কিছুক্ষণ পরেই ইউ তার আঙ্কেল চ্যানের কাছ থেকে শেখা কুংফু বিদ্যা কাজে লাগিয়ে ওই ছেলে দুটোকে বেশ ভালো একটা শিক্ষা দেয়। চ্যান আড়াল থেকে সবটা দেখছিল। সে আসলে ছেলেগুলোর মার খাওয়ারই অপেক্ষা করছিল। যখন তাদের ভালো মতো ধোলাই দেওয়া হয়ে যায়,
তখন চ্যান সামনে আসে আর ইউকে বুঝিয়ে বলে যে স্কুলে বাচ্চাদের সাথে মারামারি করা একদম উচিত না। যাই হোক, আজ ইউর জন্মদিন ছিল, তাই চ্যান তাকে একটা ছোট্ট উপহার দেয়, যা পেয়ে ইউ খুব খুশি হয়ে যায়। এরপর আমরা আবারও সেই পুলিশ অফিসার অংকে দেখতে পাই, যে ওই দিন রাতে একটা গোপন পার্টির দাওয়াতে এসেছে। কাকতালীয়ভাবে চ্যানও তখন ওই ক্লাবের স্টাফদের জন্য খাবার পৌঁছে দিতে সেখানে এসেছিল। তো অফিসার অং তখন দেখে অনেক কম বয়সী মেয়েকে ড্রাগস খাইয়ে সেখানে জোর করে নাচানো হচ্ছে। ওই ক্লাবের বস, যে কিনা অফিসার অং এর খুব ভালো বন্ধু ছিল, সে তাকে একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়, যাকে আজই তারা সিঙ্গাপুর থেকে ধরে এনেছে। তারা অংকে বলে মেয়েটার সাথে মজা করতে, আর অংও কোনো কিছু না ভেবেই জোর করে মেয়েটার সাথে যেতে শুরু করে। তবে সে যখন মেয়েটাকে চুমু খেতে যায়, ঠিক তখনই মেয়েটার জ্ঞান ফিরে আসে, আর সে রাগের মাথায় অংয়ের গালে কামড় দেয়। তো ক্লাবের বস নিজের বন্ধুর এমন অবস্থা দেখে রেগে গিয়ে মেয়েটাকে মারতে গেলে অং তখন তাকে থামিয়ে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই ক্লাবের বসের কাছে একটা ফোন আসে। ফোনের ওপাশ থেকে তাকে বলা হয় যেন সে যত দ্রুত সম্ভব ওখান থেকে পালায়, কারণ তারা জানতে পেরেছে যে অং আসলে তাদের বন্ধু নয়, বরং সে পুলিশের গুপ্তচর হয়ে তাদের উপর নজরদারি করছিল। অংও বুঝতে পারে যে তার আসল পরিচয় ফাঁস হয়ে গেছে, তাই ক্লাবের বস ওখান থেকে পালানোর চেষ্টা করতেই অং সাথে সাথে তার পিছু নেয়। কিন্তু ক্লাবের বসের সাঙ্গপাঙ্গরা চারপাশ থেকে অংকে তখন ঘিরে ধরে। তবে অং মোটেও ঘাবড়ে যায় না, বরং সে সাহস দেখিয়ে বলে চুপচাপ আমার সাথে থানায় চল, না হলে কিন্তু ফল ভালো হবে না। কিন্তু গুন্ডগুলো তার কোনো কথাই কানে নেয় না, তাই এরপরেই অং শুরু করে তার আসল অ্যাকশন। ক্লাবের সেই বস মার তখন বলে তোর এত বড় সাহস যে তুই আমায় মারলি, তুই জানিস আমি কি? কিন্তু অং এসব ফালতু হুমকিতে একটুও ভয় পায় না। সে কষে আরো দুটো থাপ্পড় দিয়ে লোকটাকে সেখানে অজ্ঞান করে ফেলে। আর কিছুক্ষণ পরে সেখানে পুলিশের গাড়ি চলে আসে আর সেখানকার সবাইকে অ্যারেস্ট করে নেয়। তবে তাদের মিশন সফল হলেও অফিসার অং খুব ভালোভাবে বুঝে যায় যে পুলিশ ডিপার্টমেন্টের ভেতরেই কোনো বেইমান আছে, যে মাফিয়াদের কাছেই তার ওই ক্লাবে উপস্থিত থাকার খবর ফাঁস করে দিয়েছিল। ওদিকে আমরা আঙ্কেল চ্যান আর মিনাকে দেখতে পাই, যারা ইউর জন্মদিন পালন করছিল। ইভি তখন তাদের কাছে 3টি ইচ্ছে বা উইশের কথা জানায়। সে তার প্রথম 2টো ইচ্ছের কথা সবাইকে বলে দিলেও 3 নাম্বারটা গোপন রাখে। আসলে মনে মনে সে চেয়েছিল তার মা যেন আঙ্কেল চ্যানকে বিয়ে করে, আর এটাই ছিল তার শেষ ইচ্ছা। তো তারা যখন সেলিব্রেট করছিল, ঠিক তখনই একটা মেয়ে এসে পাগলের মতো তাদের দরজায় ধাক্কা দিতে থাকে। এই মেয়েটা আর কেউ নয়, সেই এভা, যাকে অফিসার অং ক্লাবের ভেতরে দেখেছিল। আর সে কোনো মতে ওই ক্লাব থেকে পালিয়ে এখানে চলে এসেছে। চ্যান দেখে ভয়ে মেয়েটার হাত পা থরথর করে কাঁপছে। কথা বলে তারা জানতে পারে যে এভা তার বয়ফ্রেন্ডের টানে এখানে এসেছিল, যার সাথে তার একটা অনলাইন ডেটিং সাইটে পরিচয় হয়। কিন্তু লোকটা তাকে ধোঁকা দিয়ে তার পাসপোর্ট কেড়ে নেয় আর তাকে চাইনিজ মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। মিনা তখন এভাকে কিছু খাবার খেতে দেয় আর ভরসা দেয় যে তারা তাকে সাহায্য করবে। কিন্তু চ্যান তার নতুন পরিবারকে কোনো বিপদে ফেলতে চাইছিল না, তাই সে এভাকে বলে সাহায্যের জন্য পুলিশ স্টেশনে যেতে। মিনা তখন চ্যানকে বুঝিয়ে বলে যে মেয়েটা অনেক ভয় পেয়ে আছে, এত রাতে সে একলা কোথায় যাবে। মিনা কথা দেয় কাল সকালে সে নিজেই এভাকে পুলিশে পৌঁছে দিয়ে আসবে, কিন্তু আজকের রাতটা যেন তাকে ওখানে থাকতে দেওয়া হয়। তো চ্যান অনিচ্ছা সত্ত্বেও রাজি হয় ঠিকই, কিন্তু মেয়েটাকে নিয়ে তার মনের ভেতর কেমন একটা ভয় কাজ করতে থাকে। মিনা আসলে ওই মেয়েটাকে এজন্যই সাহায্য করছিল কারণ 15 বছর আগে সে নিজেও এই অজানা দেশে এইভাবে হারিয়ে গিয়েছিল। তখন খারাপ লোকগুলো তাকে খুব বাজেভাবে ব্যবহার করেছিল। অবস্থা এতটাই খারাপ ছিল যে সে তার মেয়েকে নিয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু ঠিক সেই সময় চ্যান তার জীবন বাঁচায় আর তাকে একটা নতুন জীবন দেয়। তো পরের দিন মিনা যখন রেস্টুরেন্ট পরিষ্কার করছিল, তখনই কয়েকজন অচেনা লোক সেখানে চলে আসে। মিনা তাদের বুঝিয়ে বলে যে দোকান এখনো খোলেনি, কিন্তু তারা গায়ের জোরে ভেতরে ঢুকে পড়ে আর এভাকে খুঁজতে থাকে। আর শেষমেশ তারা এভাকে খুঁজে পায়। সেই সাথে বোনাস হিসেবে মিনার মেয়ে ইউকেও তুলে নিয়ে যায়। তখন মিনা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে লোকগুলো তাকে খুব মারধর করে। ওদিকে চ্যান যখন বাজার থেকে সবজি নিয়ে ফিরছিল, তখন ওই গুন্ডারা তাদের গাড়ি দিয়ে চ্যানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। চ্যান তার মেয়েকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পায়ের ব্যথার জন্য সে বেশি দূর দৌড়াতে পারে না, তাই সে খোঁড়াতে খোঁড়াতে মাটিতে পড়ে যায়। আর গুন্ডাগুলো ইভা আর মিনাকে নিয়ে চোখের পলকে হাওয়া হয়ে যায়। তাই এবার নিরুপায় হয়ে চ্যান আর মিনা পুলিশ স্টেশনে যায় সাহায্যের জন্য, কিন্তু পুলিশ তাদের কেস একদমই নিতে চায় না। চ্যান তখন টিভিতে নিউজে দেখে ওই এলাকায় নারী পাচারের মতো অপরাধ দিন দিন বেড়েই চলেছে। সে বুঝতে পারে যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি ইউকে খুঁজে বের করা না যায়, তবে তাকে পাচারকারীদের মেন মার্কেটে পাঠিয়ে দেওয়া হবে, আর একবার সেখানে চলে গেলে তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। তখন চ্যান পুলিশদেরকে অনেক অনুরোধ করতে থাকে যেন এখনই কিছু একটা করা হয়, নাহলে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু পুলিশ অফিসারটা তাদের সাথে খুব বাজে ব্যবহার করতে থাকে। সে একটা ড্রয়ার ট্রেনে অনেকগুলো মিসিং ডায়েরির ফাইল বের করে চ্যান আর মিনাকে দেখিয়ে বলে তোমরা একা না যাদের সাথে এমনটা হয়েছে, এখানে আরো হাজার হাজার ফাইল পড়ে আছে। তো এর একটু পরে সেখানে সেই অফিসার অং এর এন্ট্রি হয়। এসে দেখে আগের রাতে ধরা পড়া সেই ক্লাবের বসকে এখন ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ তার কাছে কোনো ড্রাগস পাওয়া যায়নি। কিন্তু অফিসার অং তখন বুদ্ধি করে ওই লোকটার পকেটে কিছু ড্রাগস ঢুকিয়ে দেয়
আর পুলিশদের বলে ওকে আবারও তল্লাশি করো, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। তো এর মাঝেই অং হঠাৎ টেবিলের উপরে ইউ আর সেই ইভার মিসিং ডায়েরি দেখতে পায়। তখন সে ইভাকে ভালোভাবেই চিনে যায়, কারণ গত রাতেই সে তাকে ওই ক্লাবে দেখেছিল। অং ভালো করে জানতো যে ওই ক্লাবের সেই বস বলতে পারবে যে মেয়েগুলোকে কোথায় নিয়ে রাখা হয়, তাই সে আবারও ওই লোকটার কাছে যায় আর অনেক ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে সবকিছু জেনে নেয়। এরপর অং তার কমিশনার সাইমনের কাছে গিয়ে পুরো মিশনের রিপোর্ট জমা দেয়, আর সাইমন তার এই সাফল্যে অনেক খুশি হয়। তখন জানা যায় যে কমিশনার সাইমন আসলে অফিসার অং এর নিচের চাচা ছিল, যে কিনা একসময় অং এর বাবার সাথে একসাথে পুলিশে কাজ করত। আর এই সাইমন অংকে পুলিশে চাকরি পেতে সাহায্য করেছিল। তো এরপর তারা দুজনে মিলে অং এর বাবার কবরের কাছে যায়, আর ঠিক তখনই এক হাড়হিম করা সত্যি সামনে আসে। 15 বছর আগে যে বাচ্চাটা ওই জখম গ্যাংস্টার মানে চ্যানকে পালাতে দেখেছিল, সে আর কেউ নয়, সেটা ছিল এই অং। মূলত সেদিন অং এর বাবা ওই এলাকায় টহল দিচ্ছিলেন, কিন্তু অং যখন তার বাবার কাছে পৌঁছায় সে দেখে তার বাবাকে কে গুলি করেছে। অংয়ের চোখের সামনে তার বাবা মারা যান, আর সেই থেকে অং ওই গ্যাংস্টারকে হন্যে হয়ে খুঁজছে, কারণ সে বিশ্বাস করে যে ওই গ্যাংস্টারটাই তার বাবাকে খুন করেছে। তাই অং এখন যেভাবেই হোক তার বাবার খুনিকে ধরতে চায়। তো যাই হোক, ওদিকে চ্যান চুপচাপ বসে থাকার পাত্র নয়। সে তার মেয়েকে খোঁজার জন্য চারপাশে সব সিসিটিভি ক্যামেরা চেক করতে শুরু করে। শেষমেশ একটা রেকর্ডিংয়ে সে সেই গাড়ির নাম্বারটা খুঁজে পায়, যেটাতে করে গুন্ডারা ইউকে তুলে নিয়ে গিয়েছিল। তখন চ্যান সময় নষ্ট না করে এলাকার সব মেকানিকদের কাছে গিয়ে ওই গাড়িটার খোঁজ নিতে শুরু করে। আর শেষমেশ সে এমন একজন মেকানিকের সন্ধান পায় যে কয়েকদিন আগেই ওই গাড়িটা মেরামত করেছিল। সেই মেকানিক চ্যানকে একটা পুরনো বিল্ডিংয়ের কাছে নিয়ে যায়, যেখানে সে গাড়িটা সারাই করার পর রেখে এসেছিল। ওদিকে আমরা দেখতে পাই যে ইউকে কিডন্যাপ করে আনা বাকি মেয়েদের সাথে জোর করে বন্দি করে রাখা হয়েছে। চ্যান যেভাবেই হোক ভেতরে ঢুকে নিজের মেয়েকে উদ্ধার করতে চাইছিল, কিন্তু সরাসরি ওই বিল্ডিংয়ে ঢোকা ছিল মারাত্মক বিপজ্জনক। তাই সে তার এক বন্ধুর সাথে যোগাযোগ করে, যে প্রতিদিন ওই বিল্ডিংয়ে সবজি পৌঁছে দিতে যেত। তো পরের দিন সকালে সেই বন্ধুটি প্রতিদিনের মতো সবজি নিয়ে সেখানে গেলে একটা বড় ঝুড়ির ভেতর চ্যান নিজেকে লুকিয়ে ওই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে। ঠিক একই সময় অফিসার অং ওই বিল্ডিংয়ের কাছে এসে পৌঁছায়, কারণ সেই লোকটা তাকেও এই জায়গার ঠিকানা দিয়েছিল, আর সে মূলত এফাকে বাঁচাতেই এখানে এসেছে। তো কোনো মতে দেওয়াল টপকে ভেতরে ঢোকার পর সে কয়েকজন লোকের গোপন কথাবার্তা শুনতে পায়। তখন তারা কোনো এক রোগীর চোখ তুলে নেওয়ার ব্যাপারে আলাপ করছিল। অং সাথে সাথে বুঝে যায় যে এখানে শুধু মেয়ে পাচার নয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাচারের মতো ভয়াবহ কাজও এখানে চলে। তো এদিকে চ্যান যখন বিল্ডিংয়ের ওপরের তলায় পৌঁছায়, সে দেখে সেখানে মেয়েদের অনলাইন নিলাম করা হচ্ছে, আর তাদের ক্যামেরার সামনে হাসি মুখে থাকতে বাধ্য করা হচ্ছে। কেউ এসব করতে রাজি না হলে তার উপর চলছে অমানসিক নির্যাতন। মানে এখানকার নিয়ম একটাই, হয় হাসি মুখে নিলামে ওঠো, আর না হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেওয়া হবে। এদিকে অফিসার অং এভাকে খুঁজতে খুঁজতে 3 তলায় পৌঁছে যায়, আর সেখানে তার দেখা হয় এভার সাথে। এভা তখন অংয়ের হাত জড়িয়ে ধরে কান্নাকাটি করে জীবন ভিক্ষা চাইছিল, কিন্তু অং জানতো আগে এদের বিরুদ্ধে শক্ত প্রমাণ জোগাড় করা দরকার। তাই সে এভাকে কথা দেয় যে একটু পরে সে ফিরে আসবে। এরপর সে পাশের একটা ঘরে গিয়ে দেখে একটা মেয়ের লাশ পড়ে আছে। গুন্ডারা মেয়েটাকে মেরে তার শরীরের সব অঙ্গ বের করে নিয়েছে। অং বুঝে যায় সে যা ভেবেছিল এখানে পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি ভয়ানক। তাই সে দ্রুত কিছু ছবি তোলে আর ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে। অন্যদিকে চ্যান একজন গার্ডের পিছু নিয়ে একটা বড় ঘরে ঢোকে, যেখানে অনেক মেয়েদেরকে বন্দি করে রাখা হয়েছিল। হঠাৎই তখন মেঝের এক কোনায় তার নজর পড়ে একটা চকলেটের প্যাকেটের ওপর। এটা সেই একই চকলেট যা চ্যান ইউকে তার জন্মদিনে উপহার দিয়েছিল। তো চ্যান আর দেরি না করে ওই গার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে অজ্ঞান করে দেয়। কিন্তু অন্য মেয়েদের থেকে সে জানতে পারে যে ইউকে কাল রাতেই অন্য কোথাও সরে নেওয়া হয়েছে। তখন বাকি মেয়েদের পেটে অপারেশনের কাটা দাগ দেখে চ্যান বুঝতে পারে যে এদের সঙ্গে অনেক ভয়ানক খারাপ কোনো কাজ করা হয়েছে। তাই চ্যান ওই মেয়েগুলোকে সাহায্য করতে চায়, কিন্তু ঠিক তখনই সেখানে অফিসার অং হাজির হয়। তবে চ্যান তো আগে থেকে জানতো যে অং একজন খারাপ পুলিশ অফিসার, তাই সে অংকে দেখা মাত্রই আক্রমণ করে বসে। অং তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে সে আসলে তাদের দলের নয়, কিন্তু চ্যান নিজের চোখে পুলিশের বেইমানি দেখেছে, তাই সে কিছুতেই তাকে বিশ্বাস করছিল না। তো তাদের ধস্তাধস্তির শব্দ শুনে একজন গার্ড উপরে চলে আসে। তখন তারা দুজন দ্রুত দরজার আড়ালে লুকিয়ে পড়ে, আর গার্ডটি চলে যাওয়ার পর তারা আবারও একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে একটা আলমারির নিচে পড়ার শব্দে সবাই বুঝে যায় ওপরে কেউ আছে। তাই সেখানে থাকা মাফিয়াদের বস গার্ডদের নির্দেশ দেয় 3 তলায় গিয়ে তাদের খতম করতে। তবে ততক্ষণে অবশ্য চ্যান আর অং ভুল বোঝাবুঝি মিটে গেছে। তারা বুঝতে পারে যে তাদের দুজনের লক্ষ্য আসলে একটাই। তাই এবার শুরু হয় আসল অ্যাকশন। তারা দুজনে মিলে ওপরে আসা গার্ডদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন ভিড় সামলাতে অং তার কুংফু টেকনিক কাজে লাগিয়ে এক এক করে সবার হাড়গোড় গুঁড়ো করে দেয়, আর বাকিদের চ্যান একাই সামলে নেয়। নিজেদের লোকদের এভাবে মার খেতে দেখিয়ে বস তখন আরো অনেক গুন্ডাকে ওপরে পাঠায়। এখন এত মানুষের সাথে একসাথে লড়াই করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই 15 বছর পর চ্যান আবারও তার সেই পুরনো সুপার পাঞ্চ ব্যবহার করে, আর তার একটা আঘাতেই গুন্ডারা তাসের ঘরের মতো লুটিয়ে পড়ে। একজন সাধারণ বাবুর্চির গায়ে এমন দানবীয় শক্তি দেখে অং একদম তাজ্জব হয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই অংয়ের নজর পড়ে
চ্যানের পায়ের সেই পুরনো ক্ষতর ওপর তার মনে পড়ে যায় 15 বছর আগের সেই দৃশ্য, যে লোকটা তার বাবাকে খুন করে পালিয়েছিল তার পায়েও ঠিক এমন একটা চোট ছিল। অং তখন বুঝতে পারে যে এই চ্যানই হলো তার বাবার খুনি, কিন্তু এখন প্রতিশোধ নেওয়ার সময় না, কারণ সিচুয়েশন আস্তে আস্তে তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। আর এরপর তারা দুজনে কোনো মতে ওই গাড়িতে করে সেখান থেকে পালিয়ে চলে আসে। তবে ফিরে আসার পর অংয়ের চাচা সাইমন তার উপর অনেক রেগে যায় আর বলে, বাহাদুরি করতে গিয়ে এই মিশনে তুমি একা গিয়ে আমাদের পুরো প্ল্যানটাই ভেস্তে দিয়েছ। আসলে অং জানতো তাদের ভেতরে কেউ একজন গুন্ডাদের কাছে খবর পাচার করে, তাই সে কাউকে সাথে না নিয়ে একা এই মিশনে চলে গিয়েছিল। যাই হোক, এখন অংয়ের কাছে পাচারকারীদের বিরুদ্ধে পাকা প্রমাণ থাকা সত্ত্বেও সাইমন তাকে কোনো অ্যাকশনে যেতে নিষেধ করে। শুধু তাই নয়, সাইমন তাকে হুকুম দেয় যেন আটকে রাখা সে লোকগুলোকে এখনই ছেড়ে দেওয়া হয়। অং অবাক হয়ে জানতে চায় তারা আসলে কাকে এত ভয় পাচ্ছে, কিন্তু সাইমন তাকে কিছুই বলতে চায় না। তো এর পরে আমরা এভাকে দেখতে পাই, যাকে ওই গুন্ডারা ধরে নিয়ে ড্রাগনলির হাতে তুলে দিয়েছে। এই ড্রাগনলি হলো সেই লোক যা স্বর্ণ চুরি করে চ্যান মূলত চেহারা পাল্টে ফেলেছিল। আর এখন এত বছর পরে ড্রাগনলি পুরো নারী পাচার চক্রের সাম্রাজ্যের লিডার। আর লির একটা অদ্ভুত স্বভাব ছিল, সে প্রত্যেকটা সুন্দরী মেয়ের ছবি এঁকে নিজের ঘরে সাজিয়ে রাখত। তো যাই হোক, কিছুক্ষণ পরে লির রুমে একটা মেয়ে আসে যে কিনা লির সমস্ত কাজে তাকে সাহায্য করত। আর তখন জানা যায় যে 15 বছর আগে এই বিশাল সাম্রাজ্য আসলে ওই মেয়েটার বাবাই চালাতো, আর চ্যানি ওই মেয়েটার বাবাকে মেরে ফেলেছিল। আর তারপরে এই পুরো সাম্রাজ্য ড্রাগনলির কবজায় চলে আসে। আর লি গত 15 বছর ধরে চ্যানকে পাগলের মতো খুঁজছে, কারণ চুরির সেই বিশাল পরিমাণ সোনা এখনো চ্যানের কাছে আছে। তো যখন লি জানতে পারে যে পুলিশ তার আস্তানায় রেড দিয়েছে, সে সাথে সাথে ওখানকার সিসিটিভি ফুটেজ চেক করে। আর ওই ফুটেজে যখন লি চ্যানের সেই সুপার পাঞ্চ দেখে, তখন তার চোখের সামনে 15 বছর আগে সেই দিনটা ভেসে ওঠে, যেদিন চ্যান এই সেম একটা ঘুষ মেরে তাকে পরাস্ত করেছিল। যাই হোক, পরের দিন চ্যান বাড়ি ফিরে দেখে যে ড্রাগনলির লোকেরা মিনাকে জিম্মি করে রেখেছে। রিটা নামের সেই মেয়েটা চ্যানের চোখের সামনে মিনার 2 পায়ে গুলি করে দেয়, আর লুকিয়ে রাখা সেই স্বর্ণ কোথায় আছে সেটা জানতে চায়। ওদিকে অফিসার অং চ্যানকে খুঁজতে খুঁজতে তার রেস্টুরেন্টে পৌঁছে যায়। সে দেখে ড্রাগনলির লোকেরা চ্যানকে ঘিরে রেখেছে। তখন অং গুন্ডাদের পেটাতে পেটাতে ভেতরে ঢোকে, আর শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুল গোলাগুলি। তখন চ্যান কোনো মতে মিনার কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই মিনার পায়ে গুলি লেগে যায়, আর চ্যানের কোলে মিনার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর লিয়ের লোকগুলো ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায়। এরপর রং চ্যানের সামনে এসে দাঁড়ায় আর তাকে বলে তার সাথে থানায় যেতে। চ্যান তো তখন মিনাকে হারানোর শোকে আর রাগে পাগল হয়ে আছে। সে কোনো কথা না শুনে হিতাহিত জ্ঞান হারিয়ে অংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ চ্যানের মনে হচ্ছিল অং যদি আজ এখানে না আসতো তবে হয়তো মিনা এখনো বেঁচে থাকতো। আর এই কারণে তাদের দুজনের মধ্যে প্রচণ্ড মারামারি শুরু হয়। তবে চ্যান অংকে প্রাণে মারে না, বরং তাকে বেঁধে রেখে ওখান থেকে চলে যায়। অং পরে অনেক চেষ্টা করে চ্যানকে আর খুঁজে পায় না, তাই নিরুপায় হয়ে সে সাহায্যের জন্য তার চাচা সাইমনকে ফোন করে। কিন্তু সাইমন একটা জরুরি মিটিংয়ে আছি বলে ফোনটা কেটে দেয়। অং তখন কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। আর ঠিক তখনই সে হঠাৎ সাইমনকে দেখতে পায়। সে চুপি চুপি সাইমনের পিছু নেয়, আর যা দেখে তাতে তার পায়ের তলার মাটি সরে যায়। অং জানতে পারে যে ড্রাগনলিকে পুলিশের সব গোপন খবর দেওয়ার লোকটা আসলে অন্য কেউ নয়, খোদ তার নিজের চাচা সাইমন। অং স্বপ্নেও ভাবেনি যে তার আদর্শ এই মানুষটা নিজের ডিপার্টমেন্টের সাথে বেইমানি করতে পারে। সাইমন তাকে বোঝানোর চেষ্টা করে যে তিনি যা করেছেন তা পরিস্থিতির কারণে করতে হয়েছে। তিনি বলেন, আমি যখন এই শহরে এসেছিলাম তখন এখানে 6টা বড় বড় অপরাধী গ্যাংয়ের রাজত্ব ছিল, পুরো শহরটা নরক হয়ে গিয়েছিল। আর আমার বছরের পর বছর চেষ্টার কারণেই এখন এখানে শুধু ড্রাগনলি টিকে আছে। কিন্তু অং তার চাচার এই যুক্তি মানতে পারে না। তার মনে হয় তার চাচার সাহায্যের কারণে ড্রাগনলি আজ এত বেপরোয়া হয়ে উঠেছে। তাই অং সোজাসুজি বলে দেয় যে শহরে অপরাধ কিন্তু কমেনি। আগে যে কাজগুলো 6টা গ্যাং মিলে করত, এখন ড্রাগনলি একাই সে সব ভয়ঙ্কর কাজ করে বেড়াচ্ছে। যাই হোক, অন্যদিকে দেখা যায় চ্যানের কাছে ইউয়ের একটা ভিডিও পাঠানো হয়েছে। ভিডিওতে তাকে হুমকি দেওয়া হয় সে যদি চুরি করা সেই সোনা নিয়ে তাদের আস্তানায় হাজির না হয় তবে তার মেয়েকে পাচারকারীদের কাছে বিক্রি করে দেওয়া হবে। তাই চ্যান আর দেরি না করে লুকিয়ে রাখা সব সোনা বের করে তাদের আস্তানার দিকে রওনা দেয়। সেখানে গিয়ে সে দেখে মেয়েদের শরীরের সব তথ্য স্ক্যান করে বিশাল সব কন্টেনারে লোড করা হচ্ছে পাচার করার জন্য। চ্যান তখন সোনার ব্যাগ নিয়ে ড্রাগনলির সামনে পৌঁছায়, কিন্তু লি সোনাগুলো চেক করে দেখে যে সেখানে পরিমাণ অনেক কম। সে রাগে চিৎকার করে বাকি সোনা কোথায় আছে সেটা জানতে চায়। চ্যান সাপ জানিয়ে দেয় আগে তার মেয়েকে ছাড়তে হবে, তারপর সে বাকি সোনার লোকেশন দেবে। কিন্তু লি মূলত এখানে এসেছে প্রতিশোধ নিতে, তাই সে চ্যানের চোখের সামনেই ইয়ের ওপর অত্যাচার শুরু করে। তো নিজের মেয়ের এই কষ্ট সহ্য করতে না পেরে বাধ্য হয়ে বাকি সোনা কোথায় আছে তা বলে দেয়। সব তথ্য পাওয়ার পর লি এবার অ্যামি নামের সেই মেয়েটাকে বলে তার বাবার খুনের বদলা নিতে। অ্যামি গত 15 বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিল, তাই সে একটা ভারী সোনার বার তুলে নিয়ে চ্যানের মাথায় আঘাত করতে শুরু করে। আর মারতে মারতে সে চ্যানকে একদম রক্তাক্ত করে ফেলে। কিন্তু অ্যামি চ্যানকে প্রাণে মেরে ফেলার আগেই হঠাৎ সেখানে পুলিশ এসে চারপাশ থেকে তাদের ঘিরে ফেলে। আসলে চ্যান আগে থেকে সব প্রস্তুতি নিয়ে এসেছিল। ড্রাগনলির আস্তানায় আসার আগেই সে অফিসার অংয়ের সাথে দেখা করে সবকিছু খুলে বলেছিল। সে জানতো অংয়ের বাবাকে আসলে কে মেরেছে,
এমনকি সে কথা দিয়েছিল যে এই মিশন শেষ হওয়ার পর সে স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দেবে। সবকিছুর বিনিময়ে চ্যান শুধু চেয়েছে যেন অং তাকে এই বাচ্চা মেয়েটাকে বাঁচাতে সাহায্য করে। তো অং আর তার বাহিনী সেখানে পৌঁছানোর পর লির লোকগুলোকে বেছে বেছে খতম করতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে লির সোনাগুলো নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, তবে নিজের নিরাপত্তার জন্য সে ইউকে সাথে করে নিয়ে যায়। এতে পুলিশ তাকে লক্ষ্য করে আর গুলি চালাতে পারে না। অ্যামি তখন লিকে বলে সোনা নিয়ে চলে যেতে, আর সে নিজে অংয়ের পথ আটকে দাঁড়ায়। অং আর অ্যামির মধ্যে তখন এক রক্তক্ষয়ী লড়াই হয়, কিন্তু শেষ পর্যন্ত অং অ্যামিকে পরাস্ত করে নিচে ফেলে দেয়। ওদিকে চ্যান তখন পাগলের মতো লির পিছু নিচ্ছিল, কিন্তু হঠাৎ সে দেখে লি যেন কোথাও গায়েব হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর চ্যান দেখে ছাদের ওপর ইউ বেহুশ অবস্থায় পড়ে আছে, কিন্তু চ্যান বুঝতে পারেনি যে এটা ছিল লির সাজানো একটা প্ল্যান। লি সেখানে আগে থেকে একটা বোমা লুকিয়ে রেখেছিল, আর সেটার রিমোট ছিল তার নিজের হাতে। তাই চ্যান ইউর কাছে পৌঁছানো মাত্রই সে বোমার সুইচ টিপে দেয়, আর বিকট শব্দে বোমা ফেটে গেলে চ্যান নিজের মেয়েকে জাপটে ধরে ছাদ থেকে নিচে লাফ দেয়। তবে ভাগ্যক্রমে ইউ বেঁচে গেলেও চ্যান মারাত্মক জখম হয়, আর চ্যান একটু ভালো মতো নিঃশ্বাস নেওয়ার আগে লি তাকে আক্রমণ করে বসে। তো লি যখন চ্যানকে প্রায় মেরে ফেলেছিল, ঠিক তখনই অফিসার অং সেখানে এসে লিকে লক্ষ্য করে গুলি চালায়। শুরু হয় অং আর লির মধ্যে ভয়ঙ্কর গোলাগুলি। একসময় লির পিস্তলের গুলি শেষ হয়ে গেলে সে খালি হাতেই অংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। কুংফু আর মার্শাল আর্টসের ওস্তাদ ড্রাগনলির সামনে অং বেশিক্ষণ টিকে থাকতে পারছিল না, তবু অং নিজের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করতে থাকে। তো লি যখন অংকে মেরে ফেলবে, ঠিক তখনই চ্যান নিজের জীবনের পরোয়া না করে আবারও তাদের মাঝখানে ঝাঁপিয়ে পড়ে অংয়ের প্রাণ বাঁচায়। কিন্তু এই ধস্তাধস্তির মধ্যেই চ্যানের পায়ে একটা গুলি লেগে যায়, আর ছোট্ট ইউ যখন চ্যানকে বাঁচানোর জন্য দৌড়ে আসতে থাকে, তখন লি তাকে ধরে বিল্ডিংয়ের ওপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। তবে একদম শেষ মুহূর্তে অং ইউর হাতটা শক্ত করে ধরে ফেলায় সে ছাদের কিনারে ঝুলে থাকে। লি তখন তাদের দুজনকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু চ্যান আর কোনো উপায় না দেখে লিকে জাপটে ধরে নিচে ঝাঁপ দেয়। এখন চ্যান চাইলে লিকে এখনই মেরে ফেলতে পারত, কিন্তু সে চেয়েছিল লির মুখ থেকে আসল সত্যিটা বের করতে। তখন কথায় কথায় লি রাগের মাথায় স্বীকার করে ফেলে যে 15 বছর আগে সে নিজেই তার বস অর্থাৎ অ্যামির বাবাকে খুন করেছিল। তবে অ্যামি তখন পেছনে দাঁড়িয়ে সবটা নিজের কানে শুনে ফেলে, আর রেগে মেগে এবার সে একটা ধারালো ছুরি নিয়ে লির পিঠে বসিয়ে দেয়, আর এইভাবে সে তার বাবার খুনের প্রতিশোধ নেয়। তবে লি তখন মরার আগে অ্যামিকেও মারার চেষ্টা করে, আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আসলে অ্যামি তাকে নিজের সাথে হাতকড়া দিয়ে আটকে রেখেছিল। চ্যান তখন লিকে সর্বশক্তি দিয়ে একটা ঘুষি মারে, আর এতে লি আবারও নিচে পড়ে যায়। আসলে চ্যান নিজে তখন এতটাই জখম ছিল যে তার আর নড়াচড়া করার ক্ষমতা ছিল না, তবু সে শেষবারের মতো তার সেই সুপার পাঞ্চ ব্যবহার করে লিকে একেবারে নিস্তেজ করে দেয়। ঠিক তখনই সেখানে কমিশনার সাইমন হাজির হয় এবং লিকে দেখা মাত্রই গুলি করে মেরে ফেলে। অং অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এটা কেন করলেন? আমরা তো সবকিছু সামলে নিয়েছিলাম। উত্তরে সাইমন বলে, শয়তানদের মরে যাওয়াই ভালো। কিন্তু তার মুখে এই কথাটা শুনে অংয়ের যেন রক্ত ঠান্ডা হয়ে যায়, কারণ ঠিক এই শব্দটাই তার বাবা মরার আগে তাকে বলে গিয়েছিল। তো এরপর অং তখন লির বন্দুকটা সাইমনের হাতে দেয়, আর সাইমন চারপাশ ফাঁকা দেখে সেই বন্দুকটাই অংয়ের মাথায় ঠেকিয়ে ধরে। আর সে বলে, সেদিন অংয়ের বাবাকে চ্যান মারেনি, মেরেছিলেন খোদ সাইমন নিজেই। কারণ সাইমনের ভয় ছিল অংয়ের বাবা যদি লিকে মেরে ফেলেন তবে চুরির সোনা আর সাইমনের হাতে আসবে না। সাইমন আরও বলে, আমি তোকে সবসময় দূরে সরিয়ে রাখতে চেয়েছি, কিন্তু তুই ঠিক তোর বাপের মতো জেদি হয়ে জন্মালি। আর এটা বলে সাইমন বন্দুকের ট্রিগার চাপ দেয়, কিন্তু বন্দুকের ভেতরে কোনো গুলি ছিল না, কারণ অং আগে থেকে তার মতলব বুঝে লির খালি বন্দুকটাই তার হাতে দিয়েছিল। এত বছর পর বাবার আসল খুনিকে সামনে পেয়ে অংয়ের মাথায় তখন প্রতিশোধের আগুন জ্বলছিল, কিন্তু সে নিজেকে সামলে নেয়, কারণ সে তার বাবার মতো একজন আদর্শ আর সত্যিকারের পুলিশ অফিসার হতে চেয়েছিল। আর এরপর অপহরণ করা সব মেয়েকে ওই জীবন্ত নরক থেকে উদ্ধার করা হয়, আর তারা ফিরে পায় এক নতুন জীবন। কিন্তু অন্যদিকে চ্যান তখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছিল। ইউ কাঁদতে কাঁদতে বারবার তাকে উঠে দাঁড়াতে বলছিল, কিন্তু চ্যানের শরীর আর সাড়া দিচ্ছিল না। ইউর সামনেই চ্যান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং এই পৃথিবী থেকে চির বিদায় নেয়। তো এর কিছুদিন পর আমরা এভাকে দেখতে পাই। সে অফিসার অংয়ের কাছে এসে তার জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতা জানায়। তাদের কথোপকথন দেখে মনে হচ্ছিল যে তারা দুজনেই কোথাও না কোথাও একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। গল্পের একদম শেষে আমরা ইউকে দেখতে পাই। চ্যান মারা যাওয়ার পর সে বখাটে ছেলেগুলো তাকে আবার বিরক্ত করতে শুরু করেছিল। তাদের মধ্যে একজন টিটকারি দিয়ে বলে, কিরে, তোর সেই চাচা তো মারা গেছে, এখন দেখি তোর তেজ কত। কিন্তু ইউ দমে যাওয়ার পাত্রী নয়। সে চ্যানের শেখানো সেই বিখ্যাত সুপার পাঞ্চ দিয়ে এক খুশিতে ওই দুটোর 12টা বাজিয়ে দেয়। ঠিক তখনই সেখানে অফিসার অং হাজির হয়। সে ওই বখাটেদের ধমক দিয়ে বলে, আবার যদি ইউর আশেপাশে তোদের দেখি তবে সোজা জেলে ঢুকিয়ে দেব। মানে চ্যান না থাকলেও এখন থেকে অংই ইউর বড় ভাই আর অভিভাবক হয়ে তার খেয়াল রাখবে। আর এভাবেই এই আবেগঘন এই গল্পের সমাপ্তি ঘটে। গল্পটা কার কাছে কেমন লেগেছে সেটা জানাতে একেবারে ভুলবেন না। আবারও ফিরব চমৎকার কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।